স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো যোগা ফিলোসফি বা যোগ দর্শন। আমি আগের ক্লাসে তোমাদের সংখ্যা দর্শন পড়িয়ে দিয়েছি। যদি না দেখে দেখো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আগে ওটা দেখে নেবে। কারণ যোগ দর্শন পড়ানোর আগে সংখ্যা দর্শন জানতে হবে। সংখ্যা দর্শন না জানলে যোগ দর্শন বুঝতে অসুবিধা হবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যায় সংখ্যা ফিলোসফি। Yoga philosophy is one of 6 schools of philosophy under the Astic বা অর্থোডক্স স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি। ভারতীয় শিক্ষা দর্শনে যে 6টা আস্তিক স্কুল আছে তার মধ্যে একটা স্কুল হলো যোগ ফিলোসফি। আমি আগের ক্লাসে তোমাদের আস্তিক স্কুলগুলো কি কি, যে যে 6টা আস্তিক স্কুল আছে সেই স্কুলগুলো কি কি পড়িয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তাহলে যে 6টা আস্তিক স্কুল আছে তার মধ্যে আরেকটি স্কুল হলো যোগ ফিলোসফি। যোগ সংস্কৃত ওয়ার্ড ইজু থেকে না হয়েছে, এর অর্থ হলো ইউনিট টু জয়েন। এটা হবে টু জয়েন। মানে সংস্কৃত ওয়ার্ড ইজু এর মানে হলো ঐক্যবদ্ধ বা সংযুক্ত করা। সংখ্যা কথা অর্থ হলো ঐক্যবদ্ধ করা বা সংযুক্ত করা। যোগ প্র্যাকটিস ফর রিয়ালাইজেশন, মানে যোগ দর্শনে আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাকে দেখি। আমরা কি পড়েছিলাম? সংখ্যা দর্শনে আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাকে দেখেছিলাম, থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাকে, কিন্তু যোগ দর্শনে আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাকে দেখি। যোগ উইথ এলিমেন্ট 25 প্লাস গড ইকুয়াল টু 26। যোগ দর্শনে কি হয়েছে? যোগ দর্শনে 26 এলিমেন্টকে গুরুত্ব দেয়। আমরা সংখ্যা দর্শনে কি পড়েছিলাম? তো সংখ্যা দর্শনে 25 এলিমেন্টকে গুরুত্ব দিয়েছে। 25 এলিমেন্ট কি কি ছিল? পুরুষ, প্রকৃতি, বুদ্ধি বা ইন্টেলেক্ট, যোগ বা অহংকার, মাইন্ড। সাতের মধ্যে ছিল দুটো ভাগ ছিল, এটা হলো 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। রাজ তামাসের মধ্যে আবার দুটো ভাগ ছিল, 5টা সাবঅর্ডিনেট সেন্স আর 5টা গ্রস এলিমেন্ট। আমরা আগের ক্লাসে পড়েছি। যোগ ফিলোসফি সবকটাকে সংখ্যা দর্শনে এই যে 25টা এলিমেন্ট স্বীকার করে, তার সঙ্গে গডকে গুরুত্ব দেয়। যেহেতু যোগ ফিলোসফিতে গডকে গুরুত্ব দেয়, এর জন্য যোগ ফিলোসফি বলা হয় শ্রেষ্ঠ সংখ্যা। আর সংখ্যা দর্শনে গডকে গুরুত্ব দেয় না বলে সংখ্যা ফিলোসফিকে বলা হয় নিরেশ্বর সংখ্যা। তোমরা পরীক্ষায় এটা পড়তে পারে কোনটাকে শ্রেষ্ঠ সংখ্যা বলা হয়, কোনটাকে নিরেশ্বর সংখ্যা বলা হয়। যেহেতু যোগ ফিলোসফি গডের গুরুত্ব আছে সেই জন্য বলা হয় শ্রেষ্ঠ সংখ্যা, আর সংখ্যা ফিলোসফি গডের গুরুত্ব নেই, মানে গডকে প্রায়োরিটি দেয় না, এর জন্য বলা হয় নিরেশ্বর, মানে মানে কোনো জিনিস নেই, সেই জন্য নিরেশ্বর সংখ্যা বলা হয়। পতঞ্জলি ইন হিজ বুক যোগ সূত্র 150 BC, পতঞ্জলি যোগ দর্শনে প্রতিষ্ঠিতা হলো পতঞ্জলি। পতঞ্জলি তার বুক যোগ সূত্রই দিয়েছেন 150 BC-তে। ভগবত গীতা কি বলেছে? যোগ ইজ ইভেননেস অফ মাইন্ড, মানে যোগ হলো, মানে যোগ আর মন দুটো সমান। ভগবত গীতাতে বলা হয়েছে যোগ আর মন দুটো সমান। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো ফোর স্টেজ অফ যোগ ফিলোসফি, মানে যে 4টে স্টেজ আছে যোগ সূত্রে, যোগ সূত্রে যে ভগবত গীতায়, মানে পতঞ্জলি যে বইটা লিখেছেন যোগ সূত্র, এই যোগ সূত্র বইয়ের মধ্যে যে 4টে স্টেজ আছে এই স্টেজগুলো আমরা এবার পড়বো। ফার্স্ট স্টেজ কি আছে? সমাধি পাদা, সাধন পাদা, বিভূতি পাদা অ্যান্ড কেভল পাদা। সমাধি পাদায় কি বলেছে? সমাধি পাদায় বলা হয়েছে প্রোভাইড মেজার টু কন্ট্রোল চিৎ, মানে চিৎকে কিভাবে কন্ট্রোল করা যাবে তার উপর গুরুত্ব রয়েছে। আমরা কি বলি? চিতের যে নেচার থাকবে, এম থাকবে, মানে মনেরকে কিভাবে তার এম নেচার সেগুলি থেকে কিভাবে মানে কন্ট্রোল করা যাবে, মানে সেই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। সাধন পদ্ধতি কি বলেছে? সাধন পদ্ধতি হচ্ছে হাউ টু এলিমিনেট সাফারিং। সাফারিং মানে হলো দুঃখ
দুঃখ কারণ কি, দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করা যাবে সে বিষয়ে যোগ সূত্রে বলা হয়েছে। মানে দুঃখ মানে আমাদের জীবনে যে যত দুঃখ আছে, মানে দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করবে, দুঃখের কারণগুলো কি কি সেগুলো গুরুত্ব দিয়েছে। আর বিভূতি পদ্ধতি কি হচ্ছে, অ্যাকম্পানিজমেন্ট ফর যোগ। এখানে বলা হচ্ছে বিভূতি পদ্ধতি বলছে যে আমাদের যে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, যোগ কিভাবে সাহায্য করবে আমাদের যে সুপার ন্যাচারাল পাওয়ারটা পেতে, যোগ ফিলোসফি বা আমাদের যোগ দর্শন কিভাবে সুপার ন্যাচারাল পাওয়ার পেতে আমাদের সাহায্য করে সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর কেভেলি ফাদার কি বলেছে, কেভেলি ফাদার বলা হয়েছে describe the nature of liberation and the reality of ট্রান্সেকশন সেলফ। মানে লিবারেশন মানে মোক্ষ লাভ। কেভেলি ফাদার বলা হচ্ছে যে লিবারেশন কিভাবে পাওয়া যাবে, যোগ সূত্রে বলা হয়েছে যে কিভাবে সংখ্যা দর্শন কিভাবে লিবারেশন বা মোক্ষ লাভ করবে সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে আমরা কি বললাম, যোগ সূত্রে যে চারটি স্টেজ আছে, চারটি স্টেজের মধ্যে সমাধি পাদা, সাধন পাদা, বিভূতি পাদা অ্যান্ড কেভেলি পাদা। চারটে এই যে পরপর স্টেজগুলো তোমরা পরপরই মনে রাখবে, কারণ পরীক্ষা হলে অনেক সময় সিকোয়েন্সি পড়লে তো পরপরই বলতে হয়, সেই জন্য তোমরা প্রত্যেকটা পরপর স্টেপই মনে রাখার চেষ্টা করবে। সাধন পাদায় কি হচ্ছে, সাধন পাদাতে কিভাবে এম নেচারটি কিভাবে কন্ট্রোল করছে, যোগা দর্শন কিভাবে এম নেচারকে কন্ট্রোল করছে এবারে বলা হয়। বিভূতি পাদায় না, সাধন পাদানে দুঃখ সাফারিং এর কারণ কি, সাফারিং থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় যোগ ফিলোসফি সেই বিষয়ে গুরুত্ব দেয়। বিভূতি পাদের সুপার নেচার পাওয়ার, যোগ ফিলোসফি কিভাবে সাহায্য করে সুপার নেচার পাওয়ার পেতে সে গুরুত্ব দেয়। আর কেভেলি পাদে লিবারেশন বা মোক্ষ কিভাবে লাভ করা যাবে, যোগ ফিলোসফি কিভাবে মোক্ষ লাভ করবে সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। তাহলে বোঝা গেল যোগ সূত্রে যে চারটি স্টেজ আছে সেই সম্বন্ধে। এবার আমরা পড়ব পতঞ্জলি তার সংখ্যা দর্শনে 8 ফোল্ড পাথের কথা বলেছেন। যে 8টা পাথের কথা বলেছেন সেই পাথগুলোকে আবার দুভাগে ভাগ করেছে, একটা হলো এক্সটার্নাল পাথ আর আরেকটা হলো ইন্টারনাল পাথ। এক্সটার্নাল পাথগুলো কি কি, এক্সটার্নাল পাথগুলো হলো ইয়ামা, নিয়ামা, আসমা, প্রাণায়াম, প্রত্যাহার। আর ইন্টারনাল পাথগুলো কি আছে, ধর্মা, ধ্যানা অ্যান্ড সমাধি। তাহলে কি হচ্ছে ইয়ামা মানে কি, ইয়ামা মানে হলো সেলফ কন্ট্রোল, কোনো জিনিসকে আমরা কিভাবে কন্ট্রোল করব, মানে সেলফ কন্ট্রোল, নিজে যেটাকে কন্ট্রোল করা যায় এটা ইয়ামার মধ্যে পড়েছে। নিয়ামা মানে হলো অবজারভেশন বা স্যাটিসফ্যাকশন, মানে আমরা কোনো জিনিসে কিভাবে অবজার্ভ করা, কোনো জিনিসকে অবজার্ভ করা বা তার মধ্যে কি স্যাটিসফ্যাকশন আসছে সেটা দেখায়। আসমা হলো বডি পশ্চার, মানে শরীরের যে অঙ্গি ভঙ্গি আছে সেটা আসমার মধ্যে পড়ে। আর প্রাণায়াম হলো আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, যে নিঃশ্বাস প্রশ্বাসটা নেওয়া যায়, এটা হলো প্রাণায়ামের মধ্যে রয়েছে। এই যে আমরা সকালবেলা উঠে যে প্রাণায়াম করি এটা প্রাণায়াম, এটা কি বলে প্রাণায়াম। প্রত্যাহার মানে হলো টু কন্ট্রোল দ্য গ্রিডনেস, মানে আমরা যে লোভটাকে কিভাবে কন্ট্রোল করতে পারবো সেই ব্যাপারে সংখ্যা দর্শনে পতঞ্জলি বোঝাচ্ছে। প্রাণায়াম প্রত্যাহার মানে কোনো জিনিসকে কন্ট্রোল করা, প্রত্যাহার করা মানে ত্যাগ করে দেওয়া, প্রত্যাহার। আর ইন্টারনাল পার্টের মধ্যে আছে ইন্টারনাল পার্টের ধারণা মানে হলো কি কনসেন্ট্রেশন, মানে কোনো জিনিসের যে মানে কনসেন্ট্রেশন করা সেটা হলো ধারণা। আর ধ্যানা হলো মেডিটেশন, মানে মেডিটেশন করা তাকে ধ্যানের মধ্যে। আর সমাধি মানে হলো সেলফ রিয়ালাইজেশন, মানে কোনো জিনিস একদম মানে পুরো সেলফ রিয়ালাইজ করা, মানে কোনো জিনিসের পুরোপুরি মানে নিবেশ করা সেটা হলো সেলফ রিয়ালাইজেশন। এগুলোর আবার ভাগ আছে। আমরা যে এক্সটার্নাল পার্টগুলো পড়লাম, এক্সটার্নাল পার্টগুলো যে 1 2 3 4 5 পাঁচটা আছে, এই পাঁচটারও ভাগ আছে। যেমন ইয়ামার আবার পাঁচটা ভাগ আছে, অহিংসা, আস্থা, আস্তি, ব্রহ্মচারী অ্যান্ড অপরিগ্রহ। আর নিয়ামার আবার পাঁচটা ভাগ আছে, সৎ, সন্তোষ, তাপ, শ্রদ্ধা আর ঈশ্বর পরিণামবান। আসমার মধ্যে কোনো ভাগ নাই। প্রাণায়ামের মধ্যে হলো রিচ না পুর, কুম্ভ অ্যান্ড রিচ, এই যে 3 ভাগে ভাগ করা হয়েছে, পুর, কুম্ভ অ্যান্ড রিচ। মানে নিঃশ্বাস গ্রহণ করে আর প্রশ্বাস ছাড়ে, মানে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে গ্রহণ আর ছাড়ার মধ্যে যেটা সেটা হলো প্রাণায়াম। প্রত্যাহারের ভাগ নেই। এই মানে ইয়ামা, নিয়ামা আর প্রাণায়ামে এগুলোর ভাগ আছে। আর ইন্টারনাল পার্টগুলোকে হচ্ছে ধারণা, ধ্যানা অ্যান্ড সমাধি, এটা হলো ইন্টারনাল পার্ট।
এই যে 8 ফোল্ড পাথের কথা বললাম, এগুলো তোমরা প্রত্যেকটা মনে রাখবে, কারণ এগুলো সিকোয়েন্সি অনুযায়ী পড়ে, মানে পরপরই বলতে দেয় পরীক্ষার হলে যদি পড়ে সিকোয়েন্সি পড়ে। তো তোমরা পড়লে এই ইয়ামা নিয়ামা আসমা প্রাণায়াম প্রত্যাহার ধার ধার ধারণা ধ্যানা অ্যান্ড সামারি, মানে পরপর সিকোয়েন্সই মুখস্থ করে নেবে তোমরা। এরপর আমরা পড়বো চিত। আমরা পড়বো চিত। চিত কি করে আসে? চিত তৈরি হয়েছে, চিত, এই যে চিতটা, চিত হয় বুদ্ধি বা ইন্টালেক্ট, মানস অ্যান্ড অহংকার, এই তিনটের দ্বারা চিত তৈরি হয়। মানুষের মনে যে চিত আসে, যে চিত, চিত মানে হলো মন, মনটা কি করে চলে? বুদ্ধি বা ইন্টালেক্ট, মানস অ্যান্ড অহংকার বা ইয়োগা, এই তিনটের দ্বারা চিত তৈরি হয়। চিত, চিতটা কি? চিত হলো মন। আমরা মানে এই চিতটা, মনটা তৈরি হয় বুদ্ধি বা ইন্টেলিজেন্ট, মানস অ্যান্ড অহংকার, এই তিনটের দ্বারা চিত্ত হয়েছে। চিত মডিফিকেশন নেচার হলো, মডিফিকেশন নেচার মানে কি? চিত সবসময় মানে চিতটাকে আমরা সিজ করে রাখতে চাই, মানে মানে বন্ধ করে রাখতে চাই, কারণ মডিফাই করতে চাই। আমরা কি পড়েছি? সংখ্যা দর্শনে পুরুষ প্রকৃতি পড়েছি। পুরুষের আমরা কি পড়েছিলাম? সংখ্যা দর্শনে পুরুষ প্রকৃতি, পুরুষ প্রকৃতি থেকে এভুলেশন শুরু হয়, পুরুষ প্রকৃতির পর থেকে এভুলেশন করে হয়। পুরুষ সাধারণত, পুরুষ সাধারণত কোনো নিজের কোনো ফর্ম থাকে না। পুরুষ কি করছে? পুরুষ নিজের কোনো ফর্ম থাকে না, পুরুষ যখন প্রকৃতির পাশে আসে তখন সে অবজেক্টের রূপ ধার করে। আমরা কি বলেছি? পুরুষ পড়েছি সাবজেক্টের রূপ, সাবজেক্টিভ থাকে, কিন্তু প্রকৃতির পাশে এসে সে অবজেক্টের রূপ রয়েছে, তখন সে মডিফিকেশন হয়। এই যে মডিফিকেশনের যে ভাব, একে মানে মডিফিকেশন যেভাবে হয় তাকে চিত বলা হয়। এই মডিফিকেশনের আবার চিত্তভূমি, এই যে মডিফিকেশন হয় এই আর একটা ভাগ আছে চিত্তভূমি। চিত্তভূমিগুলো কি কি? চিত্তভূমি হলো কাসিপ্ট বা রেস্টলেস, মুধা বা টর্পিড, বিকশিতা বা ডিস্ট্রাক্টেড, একাগ্রতা ভালো কনসেন্ট্রেশন, আর নিরুদ বা রেস্ট্রিক্টেড। এবার আমরা পড়বো কাসিপ্ট। কাসিপ্ট বা রেস্টলেস। কাসিপ্ট মানে কি? কাসিট বা রেস্টলেস, আমরা যখন মানে আমরা সবসময় কি, আমরা নিজেরা মানি পাওয়ার পেতে চাই, মানি পাওয়ার পাওয়ার জন্য মানে ইনটক্সিক্যাল, ইনটক্সিক্যাল কাজ করে, ইনটক্সিক্যাল মানে 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 উল্টো পাল্টা কাজ করা যায়, ইনটক্সিক্যাল কোনো জিনিস করে নেয়। তো তার জন্য কাসিটটার সামনে রেস্ট দিয়েছে। আমরা যদি একসঙ্গে পাওয়ার মানি সব কিছু চেতে যাই, তখন আমরা, আমাদের মন কি হয়? অশান্ত হয়ে যায়, তখন আমরা কোনো জিনিস ঠিক করে করতে পারি না, অশান্ত রূপ হয়, ইনটক্সিক্যাল কাজ, ইনটক্সিক্যাল কাজ করে দেয়। এর জন্য বলা হয় রেস্টলেস। কাসিপটা মানে হলো রেস্টলেস হয়ে, মানে অশান্ত হয়ে যায়। মুধা, মুধা হলো টর্পিড। টর্পিড মানে হলো আমরা টর্পিড মানে অস্পষ্টতা, মানে যখন আমরা একসঙ্গে পাওয়ার মানি দুটো একসঙ্গে যায় তখন আমরা অস্পষ্ট, মানে 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 কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকবে না, আমরা মানে এধার ওধার ছুটে বেড়াতে চাই, এটা হলো মুধা, মানে টর্পিড হয়ে যাচ্ছে। বিকশিতা, বিকশিতা ডিস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায় মানে তখন আমরা কি হয়? তখন কোনো জিনিস স্থির হয় না, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তারপরে 4 নম্বর পয়েন্টে একাগ্রতা। একাগ্রতা তো মানে তারপরে আমরা ঠিক করি যে একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে যেতে পারি, তখন একাগ্রতা, একে একাগ্রতা বা কনসেন্ট্রেট, তখন আমরা এই দুটোর মধ্যে ডিস্ট্রাক্টেড থেকে আমরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাই, তখন হলো কনসেন্ট্রেশন। 5 নম্বর পয়েন্টে নিরুধা। নিরুধা মানে হলো মানে একটা নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে পৌঁছে দেয়, এটাকে বলে নিরুধা। আমরা যখন আমরা মোমবাতি দেখি, একটা মোমবাতির লাইটের মধ্যে কি, আমরা প্রথমে আমরা যখন মোমবাতিটাকে দেখি আমরা পুরো মোমবাতিটা দেখলাম, ঠিক আছে, যখন আমরা নিরুধায় পৌঁছাচ্ছি তখন আমরা পুরো লাইটটাই দেখতে পাচ্ছি, আমরা পুরো মানে এই পার্টগুলো নিচটা আমরা দেখতে পাবো না, তখন আমরা পুরো মানে কনসেন্ট্রেট, মানে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তখন আমরা মানে আমাদের নজরটা চলে যায়, এটা হলো নিরুধা। তাহলে আমরা কি বললাম? চিত্তাভূমির কটা পার্ট আছে? চিত্তাভূমিকে 5টা ভাগ আছে। এটা হলো কাসিপ্তা, মুধা, বিকশিতা, একাগ্রতা আর নিরুধা। এগুলো তোমরা প্রত্যেকটা জিনিসের তোমরা সিকোয়েন্সি পড়বে, কারণ পরীক্ষা হলে এগুলো সিকোয়েন্সি অনুযায়ী পড়ে। এবার আমরা পড়বো 5 কাইন্ড অফ মডিফিকেশন অফ চিত্তা। চিত্তার যে 5টা ভাগ আছে সেগুলো মানে চিত্তাকে মডিফাই করে যে 5টা ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো কি কি সেগুলো পড়বো। ফার্স্টের পয়েন্ট কি আছে? প্রামা। প্রামা। সেকেন্ড হলো বিপর্যা। থার্ড হলো বিকল্প। ফোর্থ হলো নিরূপ। অ্যান্ড 5 হলো স্মৃতি। প্রামায় কি আছে? প্রামায় কয়টা প্রমাণকে স্বীকার করে? প্রামায় 3টে প্রমাণ করে, পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড টেস্টিমনি। পারসেপশন মানে কি? যেগুলো আমরা চোখে দেখে প্রমাণ দিই, মানে আমরা যে যে 5টা ইন্দ্রিয় আছে,
চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এগুলোতে মানে আমরা কোনো জিনিস দেখলাম সেটাকে প্রমাণ দিলাম পারসেপশন। আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখে তার প্রমাণ দিই তাকে বলা হয় পারসেপশন। ইনফ্লুয়েন্স মানে অনুমান করি, কোনো জিনিসকে অনুমান করা তাকে ইনফ্লুয়েন্স বলে। আর টেস্টিমনি মানে হলো আমাদের যে পবিত্র গ্রন্থগুলো রয়েছে, কোরআন, বাইবেল, গীতা, গীতার মধ্যে যেগুলো আছে সেগুলোকে বা কোনো মহিষী আমাদের যেগুলো বলেছে সেগুলোকে মেনে নিই, এটা হলো টেস্টিমনি। তাহলে প্রামাণে কয়েকটা প্রমাণ স্বীকার করা, প্রামাণে 3টে প্রমাণ, পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড টেস্টিমনি। বিপর্যয়, বিপর্যয় হলো রং কগনিশন। রং কগনিশন হলো ভুল ধারণা, কোনো জিনিসের ভুল ধারণা হলো চিত্তা যে যে বিপর্যয় যে কোনো জিনিসের ভুল ধারণা হয়, রং কগনিশন হয়, তাকে বিপর্যয়। বিকল্প, বিকল্প মানে হলো ইমাজিনেশন, মানে আমরা কোনো জিনিসকে ইমাজিন করে মানে কোনো জিনিস কল্পনা করে যে জ্ঞান লাভ করে আমাদের মনের মধ্যে যে কোনো জিনিসের কল্পনা হয় সেটা হলো বিকল্প। বিকল্প হলো ইমাজিনেশন। নিরোধ, নিরোধ হলো অ্যাবসেন্ট অফ কগনিশন, আমাদের যে কগনিশন মানে জ্ঞানেন্দ্রিয় যে জ্ঞানটা অ্যাবসেন্ট থাকে সেটা হলো নিরোধ। অ্যান্ড স্মৃতি, স্মৃতি হলো মেমোরি। মেমোরি মানে হলো কোনো জিনিস মেমোরি করা মানে মেমোরাইজ করা, স্মৃতি। তাহলে হলো 5 কাইন্ড অফ মোটিভেশন, মানে চিত্তের যে 5টা ভাগ আছে সেই ভাগগুলো কি হলো প্রামা, বিপর্যয়, বিকল্প, নিরোধ অ্যান্ড স্মৃতি। তাহলে তোমরা তাহলে তোমরা মনে রাখবে যে ইয়োগা ফিলোসফি চিত্তার যে 5টা ইয়েকে মেনেছে, মানে 5টা ভাগ আছে সেই ভাগগুলো কি কি তোমরা মনে রাখবে। এবারে আমরা পড়বো, এরপর আমরা কি পড়বো, আমরা হচ্ছে 5 কাইন্ড অফ কেলাস। কেলাস হলো সাফারিং। সাফারিং এর যে 5টা সাফারিং এর যে 5টা ভাগ আছে, এই যে 5টা ভাগ আছে সেই ভাগগুলো আমরা পড়বো। সাফারিং ফার্স্টে হচ্ছে অবিদ্যা, অবিদ্যা বা ইগনোরেন্ট। আমরা যখন অবিদ্যা বা ইগনোর করে কোনো জিনিসকে ইগনোর করা, সেখানে অবিদ্যা, অবিদ্যাকে বলা হয় ইগনোর করা হয়। দুঃখের যে কারণগুলো আছে সেগুলো কি, যেমন কোনো জিনিস ইগনোর করলাম, তার মধ্যে ইগনোর করলাম কিন্তু সেই জিনিসটা ঠিক ছিল, আমরা কিন্তু সেটাকে ইগনোর করি মানে ইগনোর করা, যেটাকে ইগনোর বাদ দিয়ে দেওয়া, সেটা করি, তাতে আমাদের দুঃখ আসতে পারে, এর জন্য দুঃখ হয়। অবিদ্যা বা ইগনোর। আসমিক বা ইগোজম, ইগোজম মানে হলো আমি কোনো জিনিস একটা দুটো মানে পুরুষ আর প্রকৃতি, যেমন বলি আমরা পুরুষ আর প্রকৃতি একসঙ্গে আছে, এতে মানে দুজনে একসাথে থাকে তার মধ্যে আবার দুঃখ হতে পারে, দুটো জিনিস একসাথে রাখলে তার মধ্যে দুঃখ হতে, এর জন্য হলে আসমিক বা ইগোজম, মানে দুটো জিনিস সমানভাবে থাকছে, এতে দুঃখ আসতে পারে। রাগা বা অ্যাটাচমেন্ট, এখানে রাগা অ্যাটাচমেন্ট বলতে হলে মানে পাওয়ার মানে দুটোকে আমরা পাচ্ছি, দুটোর মধ্যে আমরা সবসময় অ্যাটাচ করে রাখতে পারি, দুজনে অ্যাটাচ করি তাতেও দুঃখ আসতে পারে। ডুয়াস বা ইভারশন, ইভারশন মানে হলো জেলেসি, আমাদের কোনো জিনিসে জেলেসি ফিল হচ্ছে তাতে আমাদের দুঃখ আসতে পারে। আর অভিনিবেশ, অভিনিবেশ মানে হলো আমরা যেমন মৃত্যুর যে ভয় পাই, অভিনিবেশ হয়, এটাতে দুঃখ হতে পারে। দুঃখ মানে আমরা এখানে পড়বো সংখ্যা ইয়োগা ফিলোসফিতে দুঃখের যে 5টা কারণ আছে মানে যে ভাগগুলো আছে সেগুলো আছে অবিদ্যা বা ইগনোরেন্স, আসমিক বা ইগোজম, রাগা বা অ্যাটাচমেন্ট, ডুয়াস বা ইভারশন, আর অভিনিবেশ, অভিনিবেশ হলো চেঞ্জ ফর ল, ফর ফেয়ার অর ফর ডাট, ডেটের মধ্যে মানে মৃত্যুর যে ভয়, মৃত্যুর যে আমাদের ভয় থাকে সেটার মধ্যে তাতেও দুঃখ আসতে পারে। আমরা পুরো সংখ্যা ফিলোসফি পড়িয়ে নিলাম। সংখ্যা ফিলোসফিতে আমরা তাহলে কি পড়লাম, সংখ্যা ফিলোসফি কিভাবে উৎপত্তি হয়েছে, সংখ্যা ফিলোসফির যে ভাগগুলো, সংখ্যা ফিলোসফিতে অনেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, প্রত্যেকটা জিনিসকেই এই 5টা যে ভাগগুলো আছে যে প্রত্যেকটা জিনিস, যেমন সংখ্যা সূত্রতে কটা ভাগ করেছে সেই ভাগগুলো আমরা পড়েছি। তারপর চিত্তা, চিত্তা কিভাবে উৎপত্তি হয়েছে, দুঃখের কারণ কি কি, চিত্তা ভূমিগুলো কি কি, তোমরা প্রত্যেকটা জিনিসই মনে রাখবে, কারণ প্রত্যেকটা জিনিসই এরকম করেই সিকোয়েন্সি অনুযায়ী পরীক্ষা হলে লিখতে দিতে পারি, তার জন্য তোমরা প্রত্যেকটা জিনিসই মেমোরাইজ করার চেষ্টা করবে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে মেসেজ করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।